ওয়েলকাম টু কেম ওয়াইজ। আমি অরিন্দম, বিএসসি কেমিস্ট্রি অনার্সে। ফিজিক্যাল কেমিস্ট্রি শুরুই করা হয় গ্যাসিয়াস স্টেট দিয়ে। তো আজকে আমরা গ্যাসিয়াস স্টেটের আইডিয়াল গ্যাস এই পোর্শনটা শুরু করব। এতে প্রায় দুটো লেকচার লাগবে। ইউজুয়ালি আইডিয়াল গ্যাস পড়ার আগে আইইউপিক কনভেনশন অনুযায়ী বেশ কিছু টার্ম আমরা জেনে নেব এবং আইডিয়াল গ্যাসের যে এক্সপেরিমেন্টাল ল, যেগুলো বয়েলস ল, চার্লস ল, গেলিসাগ ল, সেটা আজকে একটু দেখে নেব। ইকুয়েশন অফ স্টেট ফর আইডিয়াল গ্যাস, এবং নেক্সট ক্লাসে আমরা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, গ্রাহামস ল অফ ডিফিউশন, লিমিটিং ডেন্সিটি এবং অ্যাবনর্মাল ভেপার ডেন্সিটি যেটা, সেটা আমরা দেখে নেব। দেখা যাক আজকে ফার্স্ট ক্লাসে কতটা কভার করা যায়। তো ইউজুয়ালি এই যে আইডিয়াল গ্যাস পার্টটা থেকে বিএসসি অনার্সে সেভাবে কোনো কোশ্চেন থাকে না। হার্ডলি এই পার্টটা থেকে 2 মার্কের একটু কোশ্চেন থাকতে পারে, বাট ফিজিক্যাল কেমিস্ট্রির ফাউন্ডেশনের জন্য এই চ্যাপ্টারের যে আইডিয়াল গ্যাসের যে কনসেপ্ট এবং কিছু গ্রাফিক্যাল প্লটিং, এগুলো আমরা একটু ভালো করে বুঝে নেব। আর পরীক্ষার পারপাসে এর গুরুত্বটা তুলনামূলক অনেক কম হবে, তাই একটু মন দিয়ে এই জায়গাটা শুনে নেব। এখান থেকে শুধু এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন এবং যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর তার ডাইমেনশন এবং তার যে ভ্যালু কি করে আসে সেই জায়গাগুলো একটুখানি পরীক্ষায় আসে, এবং অ্যাবনর্মাল ভেপার ডেন্সিটি এবং লিমিটিং ডেন্সিটি পার্টটা থেকেও একটুখানি ওই হার্ডলি একটা বা দুটো কোশ্চেন ইউজুয়ালি পরীক্ষায় আসে। তো গ্যাসিয়াস স্টেট শুরু করার আগেই আমরা বেশ কিছু টার্মিনোলজি, যেগুলো আইইউপ্যাক কনভেনশন অনুযায়ী আমরা করে নেব। তো অলরেডি এই জিনিসগুলো জানা, তো খুব চটপট করে একটু আমরা করে নেব। তো 1 নম্বরে আমরা অ্যাটমিক মাস ইউনিট, যেটা কেমিস্ট্রিতে খুব ইউজ হয়, সংক্ষেপে এটাকে এএমইউ or simply U or ডাল্টন ইউনিটে, ডাল্টনকে ব্র্যাকেটে ডিএ দিয়েও করা হয়। সো ইউজুয়ালি 1 AMU ইজিক্যাল টু আমরা বলতে পারি যে মাস অফ 1 কার্বন অ্যাটম mass of 1/12 of কার্বন অ্যাটম, সো দ্যাট ইজ C12 যে আইসোটোপ, সেটাকেই আমরা বলি। তো ইউজুয়ালি এটাকে ডিটারমাইন করা হয় যে সাপোজ 1 মোল অফ মাস অফ 1 মোল কার্বন 12 অ্যাটম বাই, যদি আমরা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, সেটা ইউজুয়ালি পেয়ে যাই। তো ইউজুয়ালি molar mass of carbon, that is in SI unit, we can write that 0.012 kg per mole by 112, so that is 12 into 6 point Avogadro number 0.022 into 10 to the power 23 per mole, so that is equal to, we can write 1.67 into 10 to the power minus 27 kg
অথবা কেউ যদি গ্রামে লিখতে চায় 1.67 ইন্টু 10⁻²৪ গ্রাম। আচ্ছা, এরপর আমরা ইউজুয়ালি রিলেটিভ অ্যাটমিক মাস, যেটাকে যেহেতু এটা রিলেটিভ বলছি, অর্থাৎ এর কোনো ইউনিট থাকবে না, সো বেসিক্যালি মাস অফ ওয়ান বা এন করে দিতে পারো, মাস অফ ওয়ান অ্যাটম বাই 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম। আর ইউজুয়ালি আরেকটা টার্ম আমরা ইউজ করি অ্যাটমিক মাস। সো সেটাকে সাপোজ আমি ক্যাপিটাল এম এ দিয়ে লিখি। সো দ্যাট ইজ বেসিক্যালি যে অ্যাটমিক মাস atomic mass in atomic mass unit. So suppose যদি অক্সিজেনের ক্ষেত্রে আমরা বলি যে অক্সিজেন অ্যাটম আমরা কনসিডার করছি, সেক্ষেত্রে রিলেটিভ অ্যাটমিক মাস আমরা অ্যাপ্রক্সিমেটলি 16 বলতে পারি। এবং যখন আমরা অ্যাটমিক মাস বলবো, অ্যাটমিক মাস, সেক্ষেত্রে আমরা কিন্তু 16 ইউ, অথবা কেউ এটাকে 16 এএমইও বলতে পারে বা ডাল্টন বলতে পারে, ইভেন 16 ডাল্টন বলতে পারে। সো দ্যাট ইজ রিপ্রেজেন্ট 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আর ইউজুয়ালি গ্রাম অ্যাটমিক মাস একটা টার্ম ইউজ করা হয়, গ্রাম অ্যাটমিক mass. So that's basically mass of one mole substance. One mole substance না বলে এটাকে আমরা অ্যাটম বলি, ওয়ান মোল অ্যাটমের যে মাস। সো এক্ষেত্রে আমরা অক্সিজেনের বলবো যে 16 গ্রাম পার মোল, অথবা আমরা বলতে পারি 16 ইন্টু 10⁻³ কেজি পার মোল। সো সিমিলার ওয়েতে যেভাবে আমরা অ্যাটমের জন্য করলাম, সেভাবে আমরা মলিকুলের জন্যও করতে পারি। রিলেটিভ মোলার মাস, তো রিলেটিভ মোলার মাসে এক্ষেত্রে আমরা মাস অফ ওয়ান মলিকুল divided by mass of 1/12 of one carbon atom ইউজ করতে পারি। এবং মলিকুলার মাস সিমিলার ওয়েতে মাস অফ অ্যান অ্যাটম না করে এটা যেহেতু মলিকুল, তাহলে এটা মলিকুল করব, মাস অফ অ্যান মলিকুল ইন
অ্যাটমিক ইউনিট। তো ইউজুয়ালি গ্রাম, molar mass, or molar mass, so that represent basically mass of 1 mole molecule or compound, or compound. Okay, so similar ওয়েতে আগের মতোই আমরা যদি O2 মলিকুল ইউজ করি, O2 মলিকুলের ক্ষেত্রে আমরা রিলেটিভ molecular mass of O2 বলতে পারি 32, এবং molecular mass of O2 আমরা বলতে পারি 32U, or কেউ বলতে পারে 32 AMU, or কেউ বলতে পারে 32 ডাল্টন, বা এটাকে আমরা 32 into 1.66 ও লিখতে পারো, অথবা 67 লিখতে পারো, 27 কেজি, অথবা কেউ এটাকে 32 into 1.67 into 10 to the power minus 24 গ্রামেও লিখতে পারে। And that molar mass, অথবা এটাকে কেউ গ্রাম molar mass, or simply molar mass of O2 is equal to আমরা 32 গ্রাম পার মোল লিখতে পারি, অথবা এসআই ইউনিট করার জন্য এটাকে আমরা 32, যদি এসআই ইউনিট ইউজ করি সেক্ষেত্রে আমাদের কিলোগ্রাম ইউনিট ইউজ করতে হবে, পার মোল আমরা ইউজ করতে পারি। ওকে, সো ডিপেন্ডিং অন হুইচ ইউনিট আমরা ইউজ করছি সেটা একটু ডিপেন্ড করবে। নেক্সট, মোল বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো ইউজুয়ালি কেমিস্ট্রিতে আমরা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স সবসময় প্রেফার করি মোল ইউনিটে। So instead of kg or gram, usually আমরা মোল ইউনিট ইউজ করি কোনো একটা সাবস্টেন্স কত পরিমাণ আছে সেটা বোঝানোর জন্য। So usually 1 mole substance consists of Avogadro number of particles. Avogadro number of particle, that can be atom, that can be molecule, that can be electron, that can be something. So usually যদি কোনো সাবস্টেন্স হয় তো সেক্ষেত্রে আমরা বলবো যে 1 mole substance, so that's corresponding to 6.022 into 10 to the power 23, usually that is Avogadro number. Usually এটাকে আমরা NA দিয়ে
মোস্ট অফ দ্য টাইম এক্সপ্রেস করব। এটাকে কি বলছি, যে অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, সো যে মোল কেবলমাত্র যে অ্যাভোগাড্রো নাম্বার দিয়েই রিপ্রেজেন্ট করা হয় তা কিন্তু নয়। আচ্ছা, করসপন্ডিং একটা এখানে বলে রাখি যে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যদি আমরা ইউজ করি, যে অ্যাভোগাড্রো নাম্বার সিম্পলি দ্য নাম্বার অফ 6.022, কেউ 023ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 0.022 ইন্টু 10^23, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার। কিন্তু অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যখন আমরা ইউজ করি, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যখন আমরা ইউজ করব, তখন অ্যাকচুয়ালি তার একটা ইউনিট থাকবে 6.022 ইন্টু 10^23 per mole. So that is the basic difference between Avogadro number and Avogadro constant. The Avogadro constant যখন আমরা বলছি, so that means it's define the number present per mole. So এক্ষেত্রে Avogadro constant এর সময় সব সময় আমরা এই পার মোল টার্মটা ইউজ করব। তো ইউজুয়ালি মোল কেবলমাত্র যে এই অ্যাভোগাড্রো নাম্বার থেকে বের করা যায় তা নয়। সো ইউজুয়ালি মোল আমরা তিন ভাবে ইউজ করতে পারি, যে সো দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার অফ পার্টিকেল, যে কোনো একটা সাবস্টেন্সে কতগুলো পার্টিকেল আছে, নাম্বার অফ পার্টিকেল, সাপোজ এন সংখ্যক পার্টিকেল কোনো একটা সিস্টেমে আছে, আর এটাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে যদি ভাগ করি, সো বেসিক্যালি n by na, so that gives you the but we calculate the mole in terms of number of particle, যে পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল থেকে আমরা মোল ক্যালকুলেট করছি। আবার একভাবে করা যেতে পারে, যদি আমাদের ওজন জানা থাকে। সো সাপোজ দ্যাট ইজ given mass of a substance, কত পরিমাণ আছে, সো সাপোজ দ্যাট ইজ ডব্লিউ। যদি এসআই ইউনিট করি তাহলে গ্রাম, না হলে যদি সিজিএস ইউনিট যদি করি তাহলে গ্রাম, আর যদি এসআই ইউনিট করি তাহলে ডব্লিউ ইন কেজি। আর সেক্ষেত্রে মোলার মাস অফ দ্যাট সাবস্টেন্স। সো ইউজুয়ালি মোলার মাসটাকে তো আমরা এম দিয়ে বলি। So that mean we can use W by M. So যখন আমরা তাহলে ওজন জানা আছে, সেই মুহূর্তে আমরা মোল এইভাবে ক্যালকুলেট করতে পারি। অনেক সময় গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে ইউজুয়ালি গ্যাসটা কত লিটার আছে, কত প্রেসারে, সেক্ষেত্রে আমরা ভলিউম থেকেও, সো সাপোজ ভলিউম অফ দ্যাট gas, so V, so remember the condition যেটা, এই কন্ডিশনটা তুমি এসটিপি নিতে পারো, এনটিপি নিতে পারো, যে কন্ডিশনটা নেবে, যে মোলার ভলিউম অফ গ্যাস, অর্থাৎ ভলিউম অফ 1 মোল গ্যাস কিন্তু আমাকে সেই কন্ডিশনে নিতে হবে। অর্থাৎ মোলার ভলিউম অফ গ্যাস, যেখানে কন্ডিশনটা কিন্তু সেম থাকবে। সো এখানে আমরা কন্ডিশনটা এসটিপি ইউজ করেছিলাম, সো ইউ ক্যান ইউজ দ্যাট ওয়ান। সো দ্যাটস মিনস উই ক্যান রাইট দ্যাট ভি বাই ভি বার, যেখানে ভি বারটা হচ্ছে আমার মোলার ভলিউম, বা অনেক সময় বেশ কিছু বইতে ভি মোলার ভলিউমটাকে ভিএম হিসাবেও লেখে। তো থ্রু আউট দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি আমি মোলার ভলিউমটাকে অ্যাজ এ ভি বার হিসাবে লিখব। ওকে, আর যদি একাধিক কম্পাউন্ড কোনো জায়গায় প্রেজেন্ট থাকে, বা একাধিক সাবস্টেন্স বা কম্পোনেন্টও বলা হয় কেমিস্ট্রিতে,
যে একাধিক কম্পোনেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা মোল ফ্র্যাকশন টার্মটা ইউজ করি। মোল ফ্র্যাকশন, সো সেক্ষেত্রে আমরা মোল ফ্র্যাকশন টার্ম ইউজ করি। সো সাপোজ একটা কন্টেনারে এ প্লাস বি প্লাস সি তিনটে ডিফারেন্ট কাইন্ড অফ গ্যাস রাখা আছে এবং এতে এন এ মোল এ এবং এন বি মোল বি এবং এন সি মোল সি গ্যাস রাখা আছে। সেক্ষেত্রে মোল ফ্র্যাকশন অফ এ মোল ফ্র্যাকশন অফ এ গ্যাস, সো সেটাকে যদি আমরা এক্স এ দিয়ে লিখি, সো এক্স এ উইল বি কত মোল এন এ আছে বাই টোটাল মোল, সো দ্যাট ইজ টোটাল মোল আমরা কি করে পাবো এন বি প্লাস এন সি। সিমিলারলি মোল ফ্র্যাকশন অফ সি বি গ্যাস, তো সেটাকে যদি আমরা এক্স বি বলি তাহলে এটা সিম্পলি হয়ে যাবে এন বি প্লাস এন এ প্লাস এন বি প্লাস এন সি। Similarly, mole fraction of C gas, so that is Xc is equal to Nc by Na plus Nb plus Nc. Usually, যদি for ith component mole fraction Xi is equal to Ni by summation of Ni, so that is summation of Ni is the that represents basically total mole of substance present. তো ইউজুয়ালি এটাকে আমরা Ni by N টোটালও বলতে পারি। ওকে, not only that, if you look at here that XA plus XB plus XC, so you will get that is equal to 1, অর্থাৎ যখন আমরা সমস্ত মোল ফ্র্যাকশন একটা সিস্টেমে যতগুলো সাবস্টেন্স বা কম্পোনেন্ট আছে তাদের মোল ফ্র্যাকশন গুলোকে যদি সাম করা হয় অর্থাৎ অ্যাডিশন করা হয় তাহলে কিন্তু আমরা সব সময় 1 পাবো। অথবা আমি এখান থেকে আরেকটা জিনিস আমরা মাথায় রেখে দেবো যে সামেশন অফ xi is equal to 1, so that is one important thing। এবং মূল যে ফর্মুলাটা যে xi is equal to ni by summation ni, এটাকেও আমরা একটুখানি মনে রেখে দেব। ওকে, আচ্ছা, তো গ্যাস পড়তে গেলে আমাদেরকে ভলিউম এবং প্রেসার সেটা আমাদেরকে জানতে হবে। তো ইউজুয়ালি প্রেসারের ক্ষেত্রে প্রেসার কিভাবে ক্যালকুলেট করা হয় না, প্রেসার ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স বাই area. So pressure টা usually force applied per unit area. So that is force applied per unit area আমরা বলতে পারি। So usually এটাকে A আর আমরা A দিয়ে লিখতে পারি। এর সাথে যদি F ইন্টু ডি প্লাস A ইন্টু ডি করি, যেখানে আমার ডিটাকে আমি সাপোজ একটা ডিস্টেন্স, ইউজুয়ালি ফোর্স অ্যাপ্লাই করলে কিছুটা ডিস্টেন্স যদি মুভ হয়
তোমার ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য। তো সেক্ষেত্রে ফোর্স ইনটু ডিস্টেন্স, সেক্ষেত্রে আমরা সেটাকে ইউজুয়ালি ওয়ার্ক বলে থাকি। আর এরিয়া ইনটু ডিস্টেন্স বা এরিয়া ইনটু হাইট করলে আমরা পাবো ভলিউম। এবং ওয়ার্ক এবং এনার্জির সেম ডাইমেনশন তাহলে এটাকে আমরা এনার্জি পার ইউনিট ভলিউমও বলতে পারি। অর্থাৎ আহ, যে প্রেসার এক হচ্ছে আমরা ডিফাইন করতে পারি যে ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া, অথবা আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি সো প্রেসার P is the measure of potential energy, অথবা কেউ বলতে পারে যে কতটা ওয়ার্ক পারফর্ম করতে পারে এই ফোর্স অ্যাপ্লাই করে, or perform work, potential energy store per unit value. তো ইউজুয়ালি প্রেসারটাকে আমরা দুভাবে ডিফাইন করতে পারি, যে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ বা ফোর্স পার ইউনিট এরিয়া, অথবা ইউজুয়ালি প্রেসারটাকে আমরা বলতে পারি যে ইউনিট ভলিউমে একটা সিস্টেমের মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি আছে সেটা যেন মেজার করছে। তো ইউজুয়ালি পি অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না। তো এক্ষেত্রে থার্মোডাইনামিক্স যখন পড়বো একটা এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি, অর্থাৎ এক্সটেন্সিভ যেটা সেটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে, আর ইন্টেন্সিভ হলে সেটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না। যে সাপোজ তুমি একটা জল নিয়েছো, জল 100 ml নিতে পারো, 1 লিটার নিতে পারো, তার ডেন্সিটি কি হবে? সেম হবে। 100 ml জলেরও যা ডেন্সিটি হবে যদি পিওর হয়, আর 1 লিটার জলেরও সেম ডেন্সিটি হবে। সেক্ষেত্রে আমরা ডেন্সিটিটাকে কি বলবো? ইন্টেন্সিভ প্রপার্টি। কিন্তু 100 ml জলের যে ভলিউম এবং 1 লিটার জলের যে ভলিউম, সেই ভলিউম কিন্তু সেম হবে না। তাহলে সেক্ষেত্রে ভলিউমটাকে কি বলবো? না, ভলিউমটাকে বলবো এক্সটেন্সিভ প্রপার্টি। তো সিমিলারলি আমরা পিটাকে কি বলছি? পিটা আমার ইন্টেন্সিভ প্রপার্টি, অর্থাৎ অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করবে না। সাপোজ আমার কাছে একটা গ্যাস চেম্বার আছে, এই সাইডে এ গ্যাস আছে, এই সাইডে বি গ্যাস আছে, এরও প্রেসার পি আর এই সাইডেও প্রেসার পি। এবার যদি আমি এই পার্টিশনটাকে রিমুভ করে দাও, পার্টিশন যদি তুমি রিমুভ করে দাও এবং এ এবং বি গ্যাসের মধ্যে যদি কোনো রিয়াকশন না হয়, তাহলে এখানে এ এবং বি গ্যাসের মিক্সচার হবে এবং সিস্টেমের প্রেসার কিন্তু পি থাকবে। তাহলে সেক্ষেত্রে যে প্রেসারটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাই এটাকে কি বলছি? যে প্রেসার যেটা সেটা আমার ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, তো ইউজুয়ালি পির ইউনিট গুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে না। প্রেসার ইজ ইকুয়াল টু অলরেডি প্রেসারের যে এসআই ইউনিট, প্রেসারের এসআই ইউনিট কিন্তু পাস্কেল বা পিএ। তো ইউজুয়ালি আমরা অভ্যস্ত অ্যাটমসফেরিক প্রেসার বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। তো সেক্ষেত্রে আমাদের প্রেসারের কনভার্সন গুলো কিন্তু প্রেসারের যে কনভার্সন গুলো একটু কিন্তু মনে রাখতে হবে, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক প্রচুর থাকে। তো সেক্ষেত্রে অঙ্ক করার সময় আমাদের সেম ইউনিটে ইউজুয়ালি
অঙ্কগুলো বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে, সে সময় অনেক সময় আমাদের ইউনিট কনভার্সন করতে হতে পারে। তো একটা লাইন আমরা মনে রেখে দেব যে সাপোজ 1 atm 1 atmospheric pressure সমান কত না 1.013 বার, এবং স্টিল বার ইজ নট দ্য এসআই ইউনিট। তাহলে সেক্ষেত্রে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, সো দ্যাট ইজ এসআই ইউনিট। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই 1 atmospheric pressure থেকে এসআই ইউনিটে কনভার্ট করে নিতে পারি। আর 1 atmosphere অনেক সময় না বলে 76 সেন্টিমিটার এইচজি প্রেশার লেখা থাকবে, অথবা অনেক সময় লেখা থাকবে 760 এইচজি, অথবা 760 টর। ওকে, সো তাহলে যে সেন্টিমিটার এইচজি অর এইচজি অর টর থেকে আমরা যদি 760 দিয়ে ডিভাইড করি, আমরা অ্যাটমসফেরিক ইউনিটে চলে যেতে পারি, এবং সেখান থেকে আমরা খুব সহজেই পাস্কেল ইউনিটে চলে যেতে পারি। ওকে, আচ্ছা, সো নেক্সট টার্ম ইজ ভলিউম। সো ভলিউমের ক্ষেত্রে ইউজুয়ালি ভলিউম অফ এ সাবস্টেন্স ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। সো দ্যাট ইজ বেসিক্যালি 3D স্পেস। একটা 3 ডাইমেনশন ভলিউম মানে একটা 3 ডাইমেনশনাল স্পেস হুইচ অকুপাই সাবস্টেন্স, যেখানে ওই সাবস্টেন্সটা কোনো একটা বা অবজেক্ট আছে। আচ্ছা, অবভিয়াসলি আগেই বলেছি যে ভলিউম হচ্ছে আমার এক্সটেন্সিভ। সাপোজ 1 কেজি জলের যে ভলিউম হবে, 100 গ্রাম জলের ভলিউম ডিফারেন্ট হবে, অর্থাৎ অ্যামাউন্টের উপর এটা ডিপেন্ড করছে। তাহলে ভলিউমটা কি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউমটা আমার এক্সটেন্সিভ প্রপার্টি। তো ইউজুয়ালি এক্ষেত্রে আমরা একটা মোলার ভলিউম টার্ম একটু আগেই ইউজ করেছি। মোলার ভলিউমটাকে আমরা ভি বার অথবা ভিএম দিয়ে অনেক বইতে লেখা থাকবে। সো দ্যাট ইজ দ্য ভলিউম occupied by 1 mole substance, বা ভলিউম অফ সিম্পল ল্যাঙ্গুয়েজে দ্যাট ইজ দ্য ভলিউম অফ 1 mole সাবস্টেন্স। ওকে, তো এই ক্ষেত্রেও আমরা যে ভলিউম, যেটা ভলিউমের যদি আমরা সিজিএস ইউনিট দেখি, সিজিএস ইউনিট যদি দেখি, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, অথবা এটাকে অনেক সময় সিসি বলা হয়, অথবা এটাকে অনেক সময় মিলিলিটারও বলা হয়। কিন্তু এসআই ইউনিট যদি বলি, এসআই ইউনিট অফ ভলিউম, এসআই ইউনিট অফ ভলিউম অবভিয়াসলি মিটার কিউব। তো ইউজুয়াল যেটা মোস্ট পপুলার ইউনিট, যেটা মোস্ট পপুলার ইউনিট হিসাবে আমরা লিটার ইউজ করি। সো সেক্ষেত্রে লিটার থেকে আইদার সিজিএস অথবা এসআই ইউনিটে কনভার্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো সেক্ষেত্রে আমরা যে 1 লিটার বেসিক্যালি 1 ডেসিমিটার কিউব। তাহলে ডেসিমিটার থেকে যদি সেন্টিমিটার কিউবিক যেতে চাই, তাহলে এটাকে বলবো 10 কিউব সিসি, অথবা এটাকে কেউ ইউজুয়ালি আমরা 1000 সিসি। তো ইউজুয়ালি এক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখে দেবো যে 1 সিসি বলা যা, 1 সেন্টিমিটার কিউব বলাও তা, অথবা 1 ml বলাও সেম জিনিস। ওকে, আর
যখন আমরা তাহলে সিজিএসসি যেতে চাইছি তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি বা 1000 ml বলবো। আর যখন আমরা এসআই ইউনিটে করতে চাইছি তাহলে সেক্ষেত্রে ওয়ান্স এগেন আমাকে মিটার কিউবে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে দ্যাট উইল বি ইয়োর 10⁻³ মিটার কিউব। অ্যান্ড অবভিয়াসলি যে 1 মিটার কিউব is equal to 10⁻⁶ cc, or you can write 10⁻⁶ ml. Okay, and one more thing here is molar volume of ideal gas. So molar volume of ideal gas, so that is অর্থাৎ আইডিয়াল গ্যাসের যদি গ্যাসটা আইডিয়াল হয় তাহলে সেক্ষেত্রে তার মোলার ভলিউম কত হয়। না, ইউজুয়ালি এক্ষেত্রে আমরা যেটা একটু শিখে আসি সেটা একটু গন্ডগোলে। সো অ্যাকর্ডিং টু আইইউপ্যাক কনভেনশন যদি আমরা মেনে করি তাহলে এসটিপি, অ্যাকচুয়ালি এসটিপি কাকে ডিফাইন করছে? এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। So that is basically defined as 273 Kelvin, or you can write 0 degree. So accurately your 273.15 Kelvin. So simply 273 is fine for writing. এবং এর প্রেসার যেটা অর্থাৎ T is equal to or P is equal to our 1 bar. Okay, so that is STP right now from 1982. Okay, আচ্ছা, বিফোর 1982 প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার ধরা হতো। আচ্ছা, তো ইউজুয়ালি আরেকটা টার্ম খুব ইউজ হয় যে এনটিপি। এনটিপি মিনস নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। সো নর্মাল টেম্পারেচারটা অ্যাকচুয়ালি 25 ডিগ্রি নয়, 20 ডিগ্রি। সো দ্যাট ইজ 293 কেলভিন, অ্যান্ড এক্ষেত্রে প্রেশারটা আমার 1 অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, আচ্ছা, আরেকটা টার্ম ইউজ করা হয় এসএপিটি বা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বললে তখন কিন্তু আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরবো। সো দ্যাট ইজ 298 কেলভিন, এবং পি ইজ ইকুয়াল টু আওয়ার 1 বার। সো ইউজুয়ালি আমরা যে মোলার ভলিউম বা ভি বার ইজ ইকুয়াল টু 22.4 লিটার, যেটা আমরা পড়ে এসেছি। সো রিমেম্বার দ্যাট ইজ নট ইন এসটিপি, দ্যাট ইজ নট ইন এনটিপি। অ্যাকচুয়ালি এক্ষেত্রে 273 কেলভিন এবং 1 অ্যাটমসফেরিক প্রেসারে অ্যাকচুয়ালি এই ভলিউমটা হয়। সো দ্যাট ইজ নাইদার এসটিপি নট এনটিপি। So usually that V bar is equal to 22.71 liter at 0 degree centigrade and 1 bar. So that is basically STP. So usually যদি ডাটা সাপ্লাই না করা থাকে এসটিপি তে অঙ্ক করার সময় আমরা ইনস্টেড অফ 22.4 লিটার আমরা কিন্তু 22.71 লিটার ধরবো। আর যদি নিউমেরিক্যাল প্রবলেমেই ওটা দেয়া থাকে যে এসটিপি তে ভলিউম, মোলার ভলিউম 22.4 লিটার, তো সেক্ষেত্রে আমরা 22.4 লিটারই ইউজ করব। আর যদি কোনো জায়গাতে সাপোজ একটা এমসিকিউ করছি যেখানে যে মোলার ভলিউম অফ আইডিয়াল গ্যাস অ্যাট এসটিপি বলা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 22.71টাকে চুজ করব। সো দ্যাটস দ্য থিংস। আর
এরপর আমরা বেসিক্যালি এই টার্মিনোলজি অলরেডি শিখলাম। এরপর আমরা আইডিয়াল গ্যাস এবং আইডিয়াল গ্যাসের বেশ কিছু প্রপার্টি আমরা দেখে নেব। ওকে, সো ইউজুয়ালি ম্যাটার যে স্টেট যেটা, সেই স্টেট অফ ম্যাটারের যে পাঁচটা স্টেট হয় তার মধ্যে আমরা এক হচ্ছে সলিড স্টেট, সেকেন্ড লিকুইড স্টেট, আর 3 নম্বরে আমার gaseous state. So usually we have another thing, that is plasma state. Plasma state basically very high temperature, very high temperature, very high. সো এক্ষেত্রে প্লাজমা স্টেটটা বেসিক্যালি অর্থাৎ সুপার হিটেড এবং আয়োনাইজেস, এতই গরম থাকে যে ম্যাটার ম্যাটার এক্সিস্ট অ্যাজ এ আয়োনাইজ স্টেট, ম্যাটার এক্সিস্ট অ্যাজ এ আয়োনাইজ স্টেট। ওকে, সো ম্যাটারটা আয়োনাইজ স্টেটে এক্সিস্ট করে। ওকে, so problem so there is problem means if you think about our universe actually প্লাজমা স্টেটটাই কিন্তু সব থেকে বেশি থাকে, কারণ ইউনিভার্সটা অনেকগুলো স্টার দিয়ে তৈরি এবং সেই স্টার গুলোতে যে টেম্পারেচার যেগুলো সেটা প্রচন্ড হাই। তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সের সব থেকে বেশি যেটা আছে সেটা কিন্তু প্লাজমা স্টেটই আছে। ওকে, তো এটাকে বলা যায় যে মোস্ট অ্যাবান্ডান্ট state of ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্সে এই প্লাজমা স্টেটটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে। ওকে, সো 5 নম্বরে আমরা একটা বোস আইনস্টাইন condensate, Bose-Einstein condensate basically at extremely low temperature, so that is near 0 Kelvin. So যখন কোনো একটা সিস্টেমকে প্রচন্ড লো টেম্পারেচারে নিয়ে যাওয়া হচ্ছে অলমোস্ট 0 কেলভিনের কাছে, তো সেক্ষেত্রে তার অ্যাকচুয়ালি বিহেভিয়ারটা যেটা, সেই বিহেভিয়ারটা অনেকটাই নর্মাল যে বিহেভিয়ার যেটা সেই বিহেভিয়ারের মতো দেখায় না। তো that was complicated little bit, so when we use statistical mechanics সেক্ষেত্রে আমরা ডিটেলসে বোস আইনস্টাইন কনডেন্সেট, এটাও আবার অনেক জায়গাতে বিএসসি তে থাকে না, মেনলি এমএসসি তে থাকে, অথবা অনেক জায়গাতে একটু বিএসসি তে থাকলেও থাকতে পারে। ওকে, সো বেসিক্যালি উই ফোকাস হেয়ার গ্যাসিয়াস স্টেট, এবং গ্যাসিয়াস স্টেটে আমরা অলরেডি জানি যে পার্টিকেল গুলো অনেক দূরে দূরে থাকে এই যখন গ্যাসিয়াস স্টেটে থাকে, এবং গ্যাসিয়াস যে মিক্সচারটা যেটা গ্যাসিয়াস যে মিক্সচার এরা কিন্তু হোমোজেনিয়াস হয়, গ্যাস মিক্সচারটা। অ্যান্ড সেকেন্ডলি
যে থার্মাল এনার্জিটাকে ইউজুয়ালি কেটি বলা হয়। থার্মাল এনার্জি কত না, এই গ্যাসের যে থার্মাল এনার্জি সেটা মাচ মোর দেন ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, তার ফলেই অ্যাকচুয়ালি গ্যাস এই ধরনের বিহেভ করে। সো থার্মাল এনার্জি ইজ মাচ মোর দেন the force of attraction force of attraction among molecule। তো ইউজুয়ালি আমরা আইডিয়াল গ্যাসে পরে দেখবো যে আইডিয়াল গ্যাস তাকেই বলা হচ্ছে যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন মলিকুলের মধ্যে নেই। তো আবার রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখবো তাদের মধ্যে একটু ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তো ইউজুয়ালি যে থার্মাল এনার্জি এটা কি হচ্ছে মাচ মোর দেন দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। তো তার ফলে মলিকুল গুলো র্যান্ডামলি এনি ডাইরেকশনে মুভ করতে পারে। সো ইউজুয়ালি আমরা এই গ্যাসের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ গ্যাস আমরা একটুখানি ডিটেলসে আমাদের অলরেডি জানা আছে, জাস্ট একটু শর্ট নোট হিসাবে আমরা দেখে নিচ্ছি। তো ইউজুয়ালি যদি এটা আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে সেক্ষেত্রে নো ফোর্স অফ অ্যাট্রাকশন, কিন্তু যদি রিয়েল গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে force of attraction is very less. Force of attraction is very less compared to your compared to liquid or solid। ওই মলিকুলটাই যখন লিকুইড অথবা সলিড স্টেটে আছে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে যে মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সে তুলনায় যখন সেটা গ্যাসিয়াস অবস্থাতে আছে তার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু অনেক অনেক কম। ওকে, সো দ্যাট পার্টিকেল ডিস্টেন্স is very high particle distance are very high এবং ডিস্টেন্সটা বেশি বলেই তাদের মধ্যে অ্যাকচুয়ালি ফোর্স অফ অ্যাট্রাকশনটা নেগলিজিবল বলা হয়। সো ফোর্স অফ অ্যাট্রাকশন, নো ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকলেও সেটাকে আমরা বলি যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা নেগলিজিবল। তো গ্যাসের অবভিয়াসলি যেহেতু পার্টিকেল ডিস্টেন্সটা অনেক বেশি তাহলে সেক্ষেত্রে তাদের যে শেপটা যেটা, সো এর নো ডেফিনাইট শেপটা গ্যাসের ডেফিনাইট নেই। যে কন্টেনারে রাখা হয় সেই কন্টেনারের ভলিউম এবং সেই কন্টেনারের শেপের গ্যাসিয়াস ম্যাটার্সটা থাকে। অ্যান্ড অবভিয়াসলি এর ডেন্সিটি অনেক লো হবে কম্পেয়ার টু সলিড অ্যান্ড লিকুইড। এর ডেন্সিটি প্রচন্ড লো এবং গ্যাসটাকে খুব সহজে কম্প্রেস করা যায় বা গ্যাস খুব সহজে এক্সপান্ড হতে পারে বা ভলিউম কমানো বা বাড়ানো প্রেসার ইউজ করে খুব সহজেই করা যায়।
এক্ষেত্রে আমি বলতে পারি যে হাই কম্প্রেসিবিলিটি and expansibility. ইভিন তুমি যদি গ্যাসটাকে হিট করো তাহলে গ্যাসের ভলিউমটা অনেক অনেক বেড়ে যায় কম্পেয়ার টু সলিড অ্যান্ড লিকুইড। সো সেক্ষেত্রে আমি বলতে পারি যে হাইলি হাই থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, হাই থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। তো এটা আমরা ডিটেলসে পরে পড়ব। এবং সো ফ্লুইডিটি means it can flow. তো পাইপের মধ্য দিয়ে গ্যাস ফ্লো করে চলে যেতে পারে, বা যদি কোনো একটা কন্টেনারে কোনো লিকেজ থাকে সেই লিকেজের মধ্য দিয়ে গ্যাসটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। সো দে হ্যাভ দ্যাট ফ্লুইডিটি। এবং এদের যে ডিফিউশনটা, যেটা হাই ডিফিউশনটা অর্থাৎ গ্যাস র্যান্ডমলি মুভ করে, পরে আমরা কাইনেটিক থিওরি অফ যে পস্টুলেট অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখানে দেখবো র্যান্ডম মোশনে গ্যাস মলিকিউল গুলো মুভ করে এবং এক্সার্ট প্রেসার। তো ডিউরিং দ্যাট মুভমেন্ট অফ মলিকুল, গ্যাস মলিকুল গুলো কি হচ্ছে, কন্টেনারের দেওয়ালে ধাক্কা দিচ্ছে এবং তার ফলে একটা তারা প্রেসার ক্রিয়েট করছে। ওকে, সো তাই বলা হচ্ছে যে তারা যখন দেওয়ালে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে আমরা, এবং অল ডাইরেকশনে, এমন নয় যে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে, সো তারা প্রেসার ক্রিয়েট করতে পারে। আর সেকেন্ডলি লিকুইফিকেশন করা যেতে পারে। লিকুইফিকেশনে পরে আমরা দেখব আইডিয়াল গ্যাস cannot be liquefied. আইডিয়াল গ্যাসটাকে কখনো তুমি লিকুইফাই করতে পারবে না, বিকজ আইডিয়াল গ্যাস মানে কি না, যেখানে তাদের মধ্যে কোনো ফোর্স অফ, গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। কিন্তু যদি বাট রিয়েল গ্যাস can be liquefied. এখানে একটা টার্ম ইউজ করি যে বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার। সো ক্রিটিক্যাল টেম্পারেচার এই গ্যাসে আমরা অনেকবার আসবে, পরে রিয়েল গ্যাস যখন করব সেই মুহূর্তে ডিটেলসে করব। তো টাইমিং আমরা বলে রাখি যে গ্যাসটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, তাহলে আমরা বাই অ্যাপ্লাইং প্রেসার আমরা গ্যাসটাকে লিকুইফাই করতে পারি। অর্থাৎ গ্যাস লিকুইফিকেশন করার জন্য আইদার আমরা টেম্পারেচারটাকে লো করতে পারি, অর লো টেম্পারেচার এবং হাই প্রেসারে আমরা গ্যাসটাকে লিকুইফাই করতে পারি। আচ্ছা, এরপর বেশ কিছু যদি হাই টেম্পারেচার হয়, তাহলে এক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারের যদি অ্যাবাভ ক্রিটিক্যাল টেম্পারেচারে ইউজুয়ালি গ্যাসটার মধ্যে একটা কে বলা হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, এটা কি না, গ্যাস at
above the above the critical temperature and pressure। যখন গ্যাসটা গ্যাসের যে স্টেটটা সেই স্টেট অর্থাৎ গ্যাসটার করসপন্ডিং প্রেসার অ্যান্ড টেম্পারেচার যদি তারপর ওই গ্যাসের করসপন্ডিং ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে হায়ার টেম্পারেচার এবং হায়ার প্রেসারে থাকে, তাহলে তখন সেটাকে আমরা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড বলবো। এবং সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের ভিসকোসিটি অ্যাকচুয়ালি প্রচন্ড লো হয়, এবং এটা হাই ডেন্সিটি লিকুইড হয়, এবং বেশ কিছু জিনিস আছে যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়। আচ্ছা, সো কুইকলি আমরা এক্সপেরিমেন্টালি ড্রিভেন গ্যাসিয়াস ল অর্থাৎ experimentally derived gaseous law, usually that's Boyle's law, চার্লস ল এবং গেলস লটা আমরা কুইকলি দেখে নেব। ওকে, সো ইউজুয়ালি আমরা যদি বয়েলস লটাকে যদি আমরা দেখি, যে ইউজুয়ালি রবার্ট বয়েল 19 নয়, অবভিয়াসলি 1662-তে ফ্রম ডিফারেন্ট এক্সপেরিমেন্ট, ভেরিয়াস এক্সপেরিমেন্ট থেকে এই লটা দিয়েছিলেন। অর্থাৎ এই লগুলোকে বলা হয় যে এম্পিরিক্যাল ল, বিকজ এটা অনেকগুলো এক্সপেরিমেন্ট থেকে তার ডাটা পয়েন্টগুলো দেখে এই লগুলোকে রিভিল করা হয়। এই জন্য এগুলোকে কি বলা হচ্ছে না, এম্পিরিক্যাল ল। যেরকম আমরা কোয়ান্টাম মেকানিক্স এর নাম শুনে থাকবে, যেগুলো এক্সপেরিমেন্টালি প্রুভ না করে কমপ্লিটলি বেশ কিছু অ্যাজাম্পশনের উপর বেশ করে এই কোয়ান্টাম মেকানিক্সটা তৈরি হয়েছে। অর্থাৎ এক্সপেরিমেন্ট করে ওই কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়নি, বেশ কিছু অ্যাজাম্পশন এবং পস্টুলেটের উপর বেশ করে তৈরি হয়েছে। সেগুলোকে ইউজুয়ালি আমরা থিওরিটিক্যাল ল বলবো। তো এক্ষেত্রে এই বয়েলস ল, চার্লস ল এবং গেলুসাক ল বা ডাল্টনের পার্শিয়াল প্রেসার ল, ডিফিউশন ল, এগুলো কি হচ্ছে না, সমস্ত আগে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এক্সপেরিমেন্টের পর আমরা এই আমরা নয়, করসপন্ডিং যে সায়েন্টিস্ট তিনি সেই লটাকে ডিফাইন করেছেন। তো এগুলোকে আমরা ওই জন্য বলবো এক্সপেরিমেন্টালি ড্রিভেন ল অর এম্পিরিক্যাল ল। ওকে, সো বয়েলস ল অনেক সময় এটাকে বলা হয় ম্যারিয়টে ল। তো অনেক সময় এগুলো একটু জিজ্ঞেস করে কনফিউজ করে, তো বয়েলস ল এন্ড ম্যারিয়টস ল। তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড আচ্ছা, এটা হচ্ছে এনটা কনস্ট্যান্ট থাকে, তো সেটাকে অন্যভাবে বলবো। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ definite mass of a non-reactive gas is inversely proportional to its pressure। অর্থাৎ সোজা কথায় যদি বলা হয় কি,
না ভি ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার অ্যাট যেখানে টি অ্যান্ড অ্যামাউন্টটাকে সাপোজ আমরা আগেই বলেছি যে মোল দিয়ে অ্যাট টি অ্যান্ড এন এখানে আমার কনস্ট্যান্ট আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখাতে পারি না পিভি ইজ ইকুয়াল টু কে, অর যদি আমার কোনো একটা সিস্টেম ইনিশিয়াল স্টেট সাপোজ তার প্রেসার P1 ছিল এবং ভলিউম V1 ছিল এবং ফাইনাল স্টেট ডিউ টু সাম অপারেশন এখন তার প্রেসারটা চেঞ্জ হয়ে P2 এবং V2 হয়ে গেছে, বাট টি এবং এন নাম্বার অফ মোলস যেটা নাম্বার অফ মোল অফ সাবস্টেন্স এবং টেম্পারেচার অফ দ্যাট সিস্টেম চেঞ্জ হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা P1 V1 is equal to P2 V2 লিখতে পারি। অর্থাৎ if two things are known, three things are known, fourth can be known from this equation. ওকে, তাহলে এটাকে কি বলতে পারি না যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি যে সাপোজ আমার কাছে একটা সিস্টেম আছে যেখানে বেশ কিছুটা গ্যাস রাখা আছে, এই গ্যাসের ওপর খানিকটা ডব্লিউ দিয়ে এটা ইকুইলিব্রিয়াম এর করসপন্ডিং প্রেসারটা পি আছে, তাহলে এতে যদি আমি এক্সট্রা আরো কিছু ওজন অ্যাড করি তাহলে কি হবে না এটা একটা ওয়েটলেস এবং ফ্রিকশনলেস পিস্টন, সেক্ষেত্রে এটা নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে গিয়ে এখন কিন্তু সাপোজ ইনিশিয়ালি তার P1 V1 ছিল, যখন আমি বেশ কিছুটা আরো ওয়েট চাপিয়ে দিয়েছি তখন সেক্ষেত্রে কি হবে না একটা বড় মাস সাপোজ এক্ষেত্রে চাপিয়ে দিয়েছি ডব্লিউ প্লাস W1 সাপোজ একটা দিয়ে দিয়েছি, তাহলে এক্ষেত্রে হচ্ছে এখন প্রেসারটা P2 এবং ভলিউমটা V2 হয়ে গেছে। অবভিয়াসলি প্রেসারটা এক্ষেত্রে কি হচ্ছে পিটা ডিউ টু কম্প্রেশন পিটা ইনক্রিজ করছে এবং ভিটা ডিক্রিজ করছে, কখন যখন আমরা কম্প্রেশন করছি, এই কম্প্রেশনের বেলায় কি হচ্ছে না প্রেসার বেড়ে যাচ্ছে এবং ভলিউম কমে যাচ্ছে। অবভিয়াসলি এক্সপানশনের ক্ষেত্রে উল্টো জিনিসটা হবে, এক্সপানশন হলে ভলিউমটা বেড়ে যাবে। সো যখন আমরা এক্সপানশন করছি এক্সপানশনের সময় আমার ভিটা কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে এবং প্রেসারটা কি হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে বা লোয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে টিপিক্যালি দু একটা এক্সাম্পল বলবো যেটা খালি চোখে দেখে মনে হবে যে কিছু একটা গন্ডগোল আছে। ওকে, সো সাপোজ যে যে a balloon is filled with PCl5 গ্যাস। একটা বেলুন আমরা ফিল করেছি PCl5 গ্যাস দিয়ে, ঠিক আছে। সো it is observed that both P and V অর্থাৎ প্রেসার এবং ভলিউম increases over time, টাইমের রেসপেক্টে কি দেখছি প্রেসারও বাড়ছে ভলিউমও বাড়ছে। ডাজ ইট ভায়োলেট বয়েলস ল? তো এক প্রেসার বাড়লে ভলিউম কমে যাওয়ার কথা, ভলিউম বাড়লে প্রেসার কমে যাওয়ার কথা। এক্ষেত্রে কি দেখছি না আমরা একটা বেলুনকে
অবভিয়াসলি বেলুনটা লিক গ্যাস লিকেজ করে না, এরকম ধরে নিচ্ছি যে PCl5 দিয়ে যখন আমরা বেলুনটাকে ব্লো করেছি, ফুলিয়েছি, সেক্ষেত্রে কিছুক্ষণ পরে দেখবো যে প্রেসার এবং ভলিউম দুটোই পরপর বাড়তে থাকছে। সো দ্যাট ইজ, যেমন যে গ্যাসটা বয়েলস লটা যেটা, সেখানে এই গ্যাসটা যদি রিয়াক্টিভ না হয় তাহলে কিন্তু বয়েলস লটা খাটে বা বয়েলস লটা প্রযোজ্য হয়। কিন্তু এক্ষেত্রে PCl5 কি করে না, ডিসোসিয়েট করে এটা PCl3 প্লাস Cl2 তৈরি করে। অর্থাৎ এটা যদি 1 মোল হয়, that will produce 1 mole gas and 1 mole PCl3 gas and 1 mole Cl2 gas. So that means এটা যদি V লিটার হয়, so that is also V liter and that's produced, আচ্ছা 1 মোলে নিয়েছিলাম তাহলে বার বলো, তাহলে লিটার, সেক্ষেত্রে যদি কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে যায় ধরে নেই, তাহলে এটা ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মিক্সচারটা এখন 2V লিটার, 1V লিটার থেকে 2V লিটার হয়ে গেল। অর্থাৎ যত ডিসোসিয়েশন হবে আস্তে 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 কি হচ্ছে না, বেলুনটা আমার ভলিউম এবং প্রেসার দুটোই ইনক্রিজ করছে ডিউ টু ডিসোসিয়েশন। সিমিলার ওয়েতে যে আরেকটা কোশ্চেন, যে যখন আমরা সো দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, when we blow up a balloon, যখন আমরা একটা বেলুন ফোলাচ্ছি, both P and V ইনক্রিজ করছে, প্রেসার এবং ভলিউম হয়, বা ডাজ ইট ভায়োলেট বয়েলস ল? ডাজ ইট ভায়োলেট বয়েলস ল? অ্যান্সার ইজ সিম্পলি, অ্যান্সার কি নো। কেন নো? না, অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এক্ষেত্রে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইজ নট কনস্ট্যান্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স is not constant here. Amount of substance, so if you look back that for volume of a definite mass, so definite mass means the amount of gas is constant there, but যখন আমরা বেলুনটা ব্লো করছি সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আমরা ফ্লো দিয়ে আরো এয়ার সেই বেলুনটার মধ্যে ঢোকাচ্ছি, অর্থাৎ তার মাসটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে না। ওকে, সো সেই জন্যই কি হচ্ছে না, যেহেতু মাস এবং টেম্পারেচার মে বি সেম, কিন্তু মাসটা যেহেতু আমরা কনস্ট্যান্ট রাখছি না, তো সেক্ষেত্রে তাই তার বোথ প্রেসার এবং ভলিউম বাড়ছে। সো দেয়ার উইল বি অ্যানাদার ইন্টারেস্টিং কোশ্চেন, যে ডেভিয়েশন। তো ইউজুয়ালি রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা এই বয়েলস ল, চার্লস ল, এদের সবারই ডেভিয়েশন দেখতে পাবো। ডেভিয়েশন ফ্রম Boyle's law is much more for N2 compared to O2 or N2, অর্থাৎ সেম সিচুয়েশনে সাপোজ একটাতে অক্সিজেন আছে, একটাতে নাইট্রোজেন আছে, আর একটাতে আমরা কি রেখেছি, ও সরি N2 নয়, সো দ্যাট ওয়াজ N2O বা NO2 করো, এটাকে NO2 করে দাও, NO2 করে দাও, যে মাচ মোর ফর NO2। তাহলে এক্ষেত্রে ডেভিয়েশন ইন দ্যাট সেন্স, এই ক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে অ্যাসোসিয়েশন হয়ে যায়, NO2 কি করে টাইমারাইজ করে যায়, দ্যাট ইজ 2NO2 থেকে
N2O4, so that means once again 2 মোল, এক্ষেত্রে ডাইমারাইজ করলে 1 মোল হয়ে যাবে। তাহলে এটার জন্য যদি ভি বার হয় তাহলে এটা কত হয়ে যাবে না ভি বার বাই হাফ। অর্থাৎ সেক্ষেত্রে ভলিউমটা কি হচ্ছে না ডিউ টু দ্যাট অ্যাসোসিয়েশন, অর্থাৎ এই যে ডাইমার ফরমেশন যেটা, এটা কি হচ্ছে না ডাইমার ফরমেশন আমরা অবজার্ভ করি। তাহলে সেক্ষেত্রে ডাইমার হয়ে যাওয়ার জন্য অবভিয়াসলি N2O4 যে গ্যাসটা যদি প্রেসার এবং টেম্পারেচার এবং প্রেসার যদি সেম রাখি, তাহলে সেক্ষেত্রে তার ভলিউমটা কি দেখবো না এক্সপেক্টেড লোয়ার, অর্থাৎ ডেভিয়েশনটা এখানে ডিউ টু অ্যাসোসিয়েশন হচ্ছে, অর্থাৎ মলিকুলের অ্যাসোসিয়েশন হওয়ার জন্য হচ্ছে। নাও লুক এট গ্রাফিক্যাল প্লট অফ বয়েলস ল, সেটা আমরা একটু পরে করছি, কারণ চার্লস এবং লটা হয়ে গেলে টেম্পারেচার এফেক্টটাও আমরা বয়েলস ল সাহায্যে দেখাতে পারবো। সো দ্যাটস চার্লস ল। তো ইউজুয়ালি চার্লস লকে দুভাবে বলা যায়, দুটো স্টেটমেন্টই একটু বলি যে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে, কি বলছে ভলিউম অফ এ গিভেন মাস অফ এ নন reactive gas changes by a constant fraction। এই কনস্ট্যান্ট ফ্র্যাকশনটা কত হবে 1/273.15 of its volume at 0 degree centigrade for every degree rise or fall of temperature। কি বলছে যে এক্ষেত্রে তুমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে দাও। কি বলছে কনস্ট্যান্ট প্রেসার, প্রেসারটা কনস্ট্যান্ট আছে, সেক্ষেত্রে ভলিউম অফ এ গিভেন মাস, ওয়ান্স এগেন ভলিউম, এখানে আবার মাসটা কনস্ট্যান্ট অ্যান্ড নন রিঅ্যাক্টিভ, মাস কনস্ট্যান্ট হতে হবে, এবং তাহলে তার যে চেঞ্জ, এর ভলিউমটা কত চেঞ্জ হবে না একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশনে চেঞ্জ হবে। সো দ্যাট ইজ 1/273.15 অফ ইটস, কার ফ্র্যাকশনে না ওই মুহূর্তে গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভলিউম হয় তার এত ফ্র্যাকশনে 1/273.15 ফ্র্যাকশনে চেঞ্জ হবে যদি এভরি ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো অথবা কমানো। অর্থাৎ সোজা কথায় আমি বলি যে সাপোজ টি ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ভলিউম কি আছে ভিটি, গ্যাসের ভলিউম কত আছে ভিটি, ওকে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ওই গ্যাসের ভলিউম কত হয় না ভলিউম হয়ে যায় ভি0, ওকে। টি ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউমটা ভিটি এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউমটা ভি0। অর্থাৎ কোন একটা সিস্টেম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাহলে সেই মধ্যে তার ভলিউমটা ভি0 আছে, অর্থাৎ আমি যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড তার টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ভিটি ইকুয়াল টু কি বলছে তার যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ভলিউম ছিল তার সাথে এ বাড়বে কত না
1 ডিগ্রি বাড়ার জন্য 1/273 হয়, তাহলে এটা কত হচ্ছে না t ডিগ্রি বাড়িয়েছি, তাহলে t বাই এক্ষেত্রে কত হয়ে যাবে 273.15. Okay, so that's the things. So if you take the common v0, you have 1 plus t degree centigrade by 273.15. তো 0.15 টাকে তুমি অনেক সময় ক্যান্সেল করতে পারো, সো দ্যাট ইজ ইকুয়াল টু v0 ইন্টু 273.15 প্লাস t ডিগ্রি সেন্টিগ্রেড বাই 273.15, বা এটাকে আমরা বলতে পারি v0, এটাকে অ্যাকচুয়ালি 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকেই আমরা টি ইন কেলভিন স্কেল বলি, এবং দ্যাট ইজ 273.15. as 273.15 is a constant and v0 that is fixed for that gas, so এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি যে v that is t, so that is the another statement of Charles law. এটা কি হচ্ছে যে another statement of Charles law. তাহলে এখান থাকতে আমরা খুব সহজেই লিখতে পারি যে ইনিশিয়াল স্টেটে আমার কোনো একটা সিস্টেমের ভলিউম v1 ছিল এবং তার করসপন্ডিং টেম্পারেচার t1 ছিল, তাহলে তাকে বলতে পারি v2 is equal to v1 by t1 is equal to v2 by t2, অথবা আমি বলতে পারি v is equal to k into t. So that was not needed for something, কারণ pv is equal to nrt ইকুয়েশন এসে গেলে এই k গুলোর আর দরকার হয় না যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা। তো অবভিয়াসলি আগের ক্ষেত্রে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট k ছিল এবং এই ইকুয়েশনে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট k আছে, দে আর নট সেম। আচ্ছা, এনিওয়ে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি টেম্পারেচারটা বাড়াচ্ছিলাম, সো ইফ উই ইউজ ডিক্রিজ অফ টেম্পারেচারটাকে এখন না বাড়িয়ে আমরা কি করছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার যে ভলিউম ছিল তার থাকতে কমাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার ভিটি ইজ ইকুয়াল টু v0 ইন্টু মাইনাস এটা হয়ে যাবে v0 t বাই 273.15, বা এটাকে সিম্পলিফাই যদি আমি করি we will get v0 t by 273.15. Okay, so sorry, I made a mistake, আমি এটাতে চাইছিলাম না, so that is v0 into 273.15 minus t by 273.15. So if your t degree centigrade is equal to 273.15, then 273 minus 273 কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে vt is equal to 0, so that which is not possible. অর্থাৎ এক্ষেত্রে যে v is equal to অর্থাৎ ভলিউম at minus 273 k I am at 273 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউমটা কত হয়ে যাচ্ছে না, রিমেম্বার দ্যাট ইজ মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে তার ভলিউমটা যেটা, সেই ভলিউমটা কত হয়ে যাচ্ছে অফ দ্যাট সিস্টেমের 0 হয়ে যাচ্ছে। ইউজুয়ালি 0 তো হয় না, ইন রিয়ালিটি গ্যাসটা কি হয়ে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, লিকুইড থেকে সলিড হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রম দ্যাট ইকুয়েশন
we tell that if T degree centigrade is equal to minus 273.15, then absolute volume of any ideal gas, so that will be 0. ওই জন্য এটাকে কি বলা হচ্ছে না, -273.15 এটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। অর্থাৎ -273.15 অথবা ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা এটাকে কেউ -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু আমরা কি বলছি না 0 কেলভিন। ওকে, সো ইউজুয়ালি অলরেডি আমরা দেখেছি যে ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 273.15 মাইনাস T0 বাই 273.15। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 273.15 ডিগ্রি মাইনাস অবভিয়াসলি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার ভিটি ইজ ইকুয়াল টু 0 বসে যাচ্ছে। ওকে, সো এই জন্য সো দ্যাট টেম্পারেচার ইজ কল্ড অ্যাবসলিউট 0। সো অ্যাবসলিউট 0, অথবা এটাকে বলা হয় -273.15, অথবা তুমি সিম্পলি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কি বলা হচ্ছে অ্যাবসলিউট 0 টেম্পারেচার, অ্যাবসলিউট 0 টেম্পারেচার। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই -273.5 ডিগ্রিতে অ্যাকচুয়ালি পৌঁছানোটা খুব 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 ডিফিকাল্ট, এবং কাইনেটিক এনার্জি at that time will be 0. So at 0 Kelvin or -273 degree centigrade, kinetic energy of any system in that sense ক্ষেত্রে classical system ideal classical system, the classical term is 0. So that's why validate this absolute 0. Obviously যে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে আমরা এই গ্যাসের ক্ষেত্রে যখনই আমরা আস্তে 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 টেম্পারেচার লোয়ার করছি, লোয়ার করতে করতে somehow মাইনাস অলমোস্ট 0 কেলভিনের কাছাকাছি পৌঁছাতে পারি, কিন্তু এক্স্যাক্টলি 0 কেলভিনে কিন্তু আমরা কখনো পৌঁছাতে পারবো না। ওকে, সো লাস্ট পার্ট ইজ ইয়োর অ্যাভোগাড্রো ল। সো দ্যাট ইজ ভেরি সিমিলার টু, আচ্ছা গ্রাফটা আমি পরে শুরু করব। ইকুয়েশন অফ স্টেট, অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো লটা জাস্ট চার্লস ল এর মতোই, কিন্তু একটু ডিফারেন্ট। এক্ষেত্রে টেম্পারেচার এবং প্রেসারের যে রিলেশনটা, সেক্ষেত্রে কি হচ্ছে অর্থাৎ আচ্ছা অ্যাভোগাড্রো লটাতে কেন চলে গেলাম, গিয়ে-লুসাকটা করলাম না, গিয়ে-লুসাকটা একটু বলে নে, গিয়ে-লুসাকটা করে তারপরে অ্যাভোগাড্রোতে যাবো। গিয়ে-লুসাক তো অলরেডি এগুলো জানা, জাস্ট কুইকলি চলে যাওয়া না। the pressure of a given mass of a non-reacting, so non-reacting টার্মটা আমরা সবসময় ইউজ করব। non-reacting gas is directly
directly proportional to the absolute temperature at constant V, যখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, ভলিউমটা কি কনস্ট্যান্ট। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি বলছি না, আগে চার্লস লটা কি করেছিলাম না, ভি ভ্যারিজাইজ টি, অর্থাৎ টেম্পারেচার বাড়লে তোমার ভলিউম বাড়বে, কত পরিমাণে বাড়বে না, 0°C তার যে ভলিউম ছিল তার 1/273 বাড়বে। ওকে, এখানে কি করা হচ্ছে না, ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখছি, আবার সেই টেম্পারেচার ইনক্রিজও করতে পারি অথবা টেম্পারেচার ডিক্রিজও করতে পারি। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রেসারের সাথে রিলেশনটা পাবো, অর্থাৎ প্রেসার টেম্পারেচার যদি তুমি বাড়াও সেক্ষেত্রে ভলিউম তো বাড়ার কথা ছিল, ভলিউম বাড়তে দেওয়া হচ্ছে না, কনস্ট্যান্ট রেখে দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার নিশ্চয়ই প্রেসারটা বেড়ে যাবে, বা সেটাকে আমরা কি বলবো, পি ইজ ইকুয়াল টু কেটি। ওকে, এক্স্যাক্টলি ইন সিমিলার ওয়েতে, যে সাপোজ 3°C গ্যাস প্রেসারটা হচ্ছে পিটি, 0°C গ্যাসের প্রেসারটা সাপোজ P0, তাহলে সেক্ষেত্রে আমার পিটি ইজ ইকুয়াল টু P0 প্লাস P0T বাই 273.15, so that is equal to P0 into 273.15 plus T by 273.15. Okay, so that you can written as P0 into P, in that sense that is T°C এটা ছিল, so that is K, sorry, that is T by 273.15. Okay, so or you can write that P varies T. So mathematically you can see that one. So that's the things. আর অ্যাভোগাড্রো লটা যখন শুরুই করে লিখে যখন ফেলেছিলাম, অ্যাভোগাড্রো লটা আজকে করে রেখে দেবো, যে equal volume of all non-reactive gases at the same temperature and pressure have the same number of molecules or same number of mole. Okay, আচ্ছা কি বলছে, যে ইকুয়াল ভলিউম অফ অল নন রিঅ্যাক্টিভ, তো অল নন জায়গায় আমি হচ্ছে দুটো গ্যাসই নিই, এখানে এ গ্যাস আছে, এক্ষেত্রে ইকুয়াল ভলিউম, এক্ষেত্রে এর ভলিউমটা ভি, এর ক্ষেত্রে এর ভলিউমটা ভি, এখানে এ গ্যাস আছে, এখানে বি গ্যাস আছে, অ্যাট সেম টেম্পারেচার, এরও টেম্পারেচারটা টি আছে, এরও টেম্পারেচারটা টি আছে, এরও প্রেসারটা পি আছে, এরও প্রেসারটা টি আছে। তাহলে বলছে এদের ক্ষেত্রে সেম নাম্বার অফ, যদি এই ঘটনাটা হয় তাহলে এদের ক্ষেত্রে কি হবে, সেম নাম্বার অফ মলিকুল এই কন্টেনারে থাকবে, অথবা সেম নাম্বার অফ মোল থাকবে। তো অর্থাৎ এক্ষেত্রে বলছে এন সংখ্যক যদি পার্টিকেল থাকে এখানে এন সংখ্যক পার্টিকেল থাকবে, অথবা এখানে যদি এন মোল থাকে এখানে এন মোল থাকবে। So basically that gives you the idea V varies n অথবা V varies small n, যেখানে n টা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল আর স্মল n টা হচ্ছে
নাম্বার অফ মোলস, আর এক্ষেত্রে অবভিয়াসলি পি অ্যান্ড টি কি হচ্ছে কনস্ট্যান্ট, এক্ষেত্রে পি অ্যান্ড টিটা কি হচ্ছে কনস্ট্যান্ট। সো দ্যাটস মিনস V1 by N1 is equal to V2 by N2, অর্থাৎ ইনিশিয়ালি স্টেটটা আমার V1 N1 ছিল, সেখান থেকে ট্রান্সফরমেশনের ফলে স্টেটটা হচ্ছে V2 and ডিউরিং এ প্রসেস, একটা প্রসেসে V1 N1 থেকে V2 N2, অর্থাৎ সেক্ষেত্রে আমরা V1 by N1 or V2 by is equal to V2 by N2 লিখতে পারি। আচ্ছা, ইকুয়েশন অফ স্টেট এবং ল অফ ডিফিউশন, পার্শিয়াল প্রেসার এবং অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এখান পর্যন্ত, অর্থাৎ আজকে বেসিক্যালি আমরা বেশ কিছু টার্মিনোলজি যেগুলো অলরেডি আমাদের জানা ছিল, বয়েলস ল, চার্লস ল এবং গেলে-সাক্স ল এবং অ্যাভোগাড্রো ল, যেগুলো অলরেডি আমার জানা আছে। অর্থাৎ এখান থেকে আমরা 1 নম্বরে কি পেলাম না ভি ভ্যারিজাইজ 1 বাই পি, সেকেন্ড কি পেলাম ভি ভ্যারিজাইজ চার্লস ল থেকে আমরা কি পেলাম ভি ভ্যারিজাইজ টি পেলাম, গেলে-সাক ল থেকে কি পেলাম না প্রেসার ভ্যারিজাইজ টেম্পারেচার পেলাম, এবং 4 নম্বরে অ্যাভোগাড্রো ল থেকে কি পেলাম ভি ভ্যারিজাইজ এন, অর্থাৎ নাম্বার অফ মোল। এই চারটে কম্বাইন করলে আমরা ইউজুয়ালি তিনটা না নিলেও হবে, তিনটাকে বাদ দিয়ে যদি আমরা 1, 2 এবং 4 একে কম্বাইন করি, তাহলে আমরা কি দেখতে পাবো না ভি ভ্যারিজাইজ এন টি বাই পি, একটা কনস্ট্যান্ট নিলে এখান থেকে পাবো কি না পিভি ইজ ইকুয়াল টু এন, এবং এই কনস্ট্যান্টটা আর, দ্যাট ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, সো দ্যাট ইকুয়েশন ডেরিভেশন এবং এখান থেকে এর নেক্সট পার্টটা আমরা পরের ক্লাসে করব। সো দ্যাটস ইট, বাই, থ্যাংক ইউ।